ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। এবং অনৈক্যের কারণে ফেব্রুয়ারিতে ভোট নিয়ে সংশয় ভারতীয় বিশ্লেষকদের। শেখ হাসিনাকে আশ্রয় দেয় বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ কিনা প্রমাণ মিলবে নির্বাচনে। যারা ছিল মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। দিনে গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। আর সঙ্গে থাকছে আমি মজুমদার জুয়েল। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রবিবার প্রজ্ঞাপন জারি হলেও তা আজকে প্রকাশিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। দুজনকে স্বাগত জানাই। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনারা। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামীম কামালকে দিয়ে শুরু করি। এই যে মামলা, এই যে কারাগার আজকে সাব কারাগার ঘোষণা করা, তার অর্থ হচ্ছে যে যেই 15 জনের বিরুদ্ধে অভিযোগ আছে, গ্রেপ্তারি পরোয়ানা আছে, তাদেরকে হয়তো সেখানে রাখার একটা পরিকল্পনা করা হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু মানবতা বিরুদ্ধে অপরাধের মামলায় তারা আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত, তাদেরকে সেনা সদর থেকেও বলা হয়েছে তাদেরকে আলাদা করে রাখা হয়েছে, তাদেরকে আদালতে উপস্থাপন করবে, আদালত সিদ্ধান্ত নেবে, আজকে এটা প্রসিকিউটরও বলেছেন। সেখানে সাবজেল আগেই ঘোষণা করা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাবজেল ঘোষণা করার বিষয়টি একেবারেই যথাযথ আমি বলে মনে করছি। কারণ এখানে যে চাকরিরত এবং এলপিআর এ যারা আছেন, এরকম বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও রয়েছেন। বিষয়টা কিন্তু খুব স্পর্শকাতর এবং এখানে সবচেয়ে যে গুরুত্বের সাথে বিষয়টা বিবেচনা করতে হবে, এখানে কিন্তু পরস্পর বিরোধী একটা আবেগ কাজ করছে। সো এই এই অন্য যে কোনো বিষয়ের মতো এটাকে হ্যান্ডেল করাটা সমীচীন হবে না বলে আমি মনে করছি। আর ইতোপূর্বে যে কারা অ্যাক্ট অনুযায়ী ঠিক আছে, আপনার 1894 এর যে দ্য প্রিজন অ্যাক্ট আছে, ধারা 3 বি অনুযায়ী, এটা অনুযায়ী যে কোনো জায়গাকে সরকার মনে করলে সেই জায়গাটাকে অস্থায়ী কারাগার হিসেবে ডিক্লেয়ার করতে পারে। এরকম নজির আছে। এরশাদ সাহেবকে, জেনারেল প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি এরশাদকে গুলশনে রাখা হয়েছিল এবং দুইজন সাবেক প্রধানমন্ত্রীকে সংসদ ভবন এলাকায় রাখা হয়েছিল। সো যেখানেই রাখবে এটা মানে যদি কারা আইনে কভার করে, ফাইন। এবং ওই রকমই একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কিন্তু আমি যে কথাটা বললাম, যেখানে পরস্পর বিরোধী আবেগের একটা বিষয় আছে, এখানে দেখুন, এই উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা হোক আর যেটাই, সামরিক বাহিনীর পুরো অংশটাই কিন্তু এর এর আবেগের সাথে জড়িত। প্রথম কথা একটা স্পষ্ট আমরা বলতে চাই যে যারা অন্যায় অপরাধের সাথে জড়িত তাদের যথাযথ শাস্তি হোক, কিন্তু তাদেরকে কিভাবে হ্যান্ডেল করা হবে এটা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। এই সেনাবাহিনীর যেমন সুনাম সুখ্যাতি আছে, পিসকিপিং মিশন থেকে সবকিছু মিলে, এটাকে নিয়ে যদি মানে যে কোনো ভাবে আপনার মানে মান সম্মান বা সেনাবাহিনীর সংগঠন হিসাবে এটার প্রতি কোনো অবজ্ঞা, কোনো ধরনের দুর্ব্যবহার, কোনো প্রতিহিংসামূলক আচরণ, সেটা কিন্তু জাতির জন্য ভালো হবে না। কিন্তু এটা তো ধরেন ব্যক্তি ব্যক্তি মানে 15 জন বা 30 জন ব্যক্তির দায়িত্ব আর একটা মানে প্রতিষ্ঠানের উপর পড়তে পারে না। না, তা পড়বে না, দায় তো পড়বেই না, বরং তারা ধরে নিলাম তারা অপরাধী, তারপরেও তাদের প্রতি যে আচরণটা করা হবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ দিন শেষে তারা সেনা কমিউনিটির সদস্য তো, এবং তারা অতীতে ব্যক্তিগতভাবে আমি তাদের অনেকের সাথে চাকরি করেছি, তাদেরকে আমি খুব ভালো বলে জানি। তাদের সততা, দেশপ্রেম, আমি কোনোদিনই তাদের মধ্যে সন্দেহ দেখিনি। আমি স্টাফ কলেজ, আমি ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রধান প্রশিক্ষক ছিলাম। সে সময় আমার একজন ডিএস, যে অত্যন্ত পেশাদার দেশপ্রেমিক সৎ অফিসার, সে র্যাবে পোস্টিং হলো সেই সময়। তো খুবই দুঃখ প্রকাশ করে আমাকে বললো যে আমার র্যাবে পোস্টিং হলো স্যার, আমার তো সব শেষ হয়ে গেল। তো এই যে একটা বিষয়, তো এটাকে তো আমরা জানি না এখন সে কি করেছে না করেছে। আমি আবার বলছি, যদি কোনো অপরাধ করে, যেমন আজকে দেখেন রাজু ভাস্কর্যের সেখানে আমি দেখলাম যে এই বেশ কয়েক সাবেক 5 জন ডিজির ছবি করে এখানে টাঙিয়ে রাখা হচ্ছে। মানে এটা কিন্তু ইটস আ ডিফেমেশন। এটা কিন্তু এত সহজভাবে হালকাভাবে এই বিষয়টাকে হ্যান্ডেল করলে এটার প্রতিক্রিয়া আমার মনে হয় না খুব ভালো হবে। আমি খুবই যথাযথ মনে করি যে ক্যান্টনমেন্ট এলাকায় তারা যেখানে আছে, এবং যেহেতু সেনাবাহিনী বা আর্মি হেডকোয়ার্টার তাদের দায়িত্ব নিয়েছে, তাদের কাস্টডিতে নিয়েছে, এর থেকে বড় কিন্তু নিরাপত্তা কোনো জায়গায় আমি মনে করি না আছে। তাদেরকে যদি যেনতন ভাবে ধরে জেলে নেওয়া হয় এবং সেখানে যদি দুর্ব্যবহার করা হয়, ডিম ছুঁড়ে মারা হয়, তাহলে এটা কিন্তু আমি বললাম যে এটা পরস্পর বিরোধী একটা প্রচন্ড আবেগ কাজ করছে। পিস কিপিং এ তো সশস্ত্র বাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী
পৃথিবীতে একটা নাম করা একটা মানে প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এবং আমাদের কিছু সেখানে মানে আমাদেরকে বলা হতো যে প্রিস্ট আর্মি, এটা হলো সিরিমোনিয়াল আর্মি, এই ধরনের স্টিগমা ছিল। কিন্তু এখন যদি এইটাকে নিয়ে টানাহেঁচড়া করা হয়, তাহলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই সশস্ত্র বাহিনীর একটা নেগেটিভ ভাবমূর্তি যাবে, যেটা কিন্তু আমাদের অনেক স্ট্র্যাটেজিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আমি আবারও বলছি, অপরাধের সাথে যে কোনো অপরাধ যেই হোক না কেন, আমরা চাই, বিশেষ করে আমরা যারা অবসরপ্রাপ্ত এই ফ্র্যাটার্নিটি থেকে আমরা আশা করবো যে এটা একটা অপরাধের সাথে দুইটা জিনিস আছে, একটা অ্যাক্টরিয়া অ্যান্ড মেন্সরিয়া। যদি কারোর সাথে অপরাধ মানসিকতা কাজ করে এবং এইটা নিয়ে সে সুযোগ সুবিধা নিয়ে পদোন্নতি নিয়ে অনেকভাবে উপকৃত হচ্ছে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু এই ব্যাপারটা অত্যন্ত সাবধানতার সাথে, এবং সচেতনতার সাথে। স্পর্শকাতরতার সঙ্গে দেখা উচিত বলে আপনি মনে করছেন। জি, আমি গাজী এম এইচ তামিম আপনার কাছ থেকে শুনতে চাই। আজকে চিফ প্রসিকিউটর বলেছেন যে, কালকেও বলেছেন একই কথা, যদি গ্রেপ্তার দেখানো হয়, সেনা সদর যেটা বলেছেন যে তাদেরকে আলাদা করে রাখা হয়েছে এবং সেটি 24 ঘন্টার মধ্যে তাদেরকে প্লেস করতে হবে আদালতে। সেই প্লেসমেন্টের বিষয়ে আপনাদের কাছে কোনো নির্দেশনা আছে কিনা বা কোনো খবর আছে কিনা? কারণ আমার জানা মতো যদি 24 ঘন্টা ধরে, আগামীকাল সম্ভবত এই সময়টা শেষ হয়ে যাওয়ার কথা। ধন্যবাদ। এটি দেশবাসীর জন্য একটু জানা প্রয়োজন। সেটা হলো যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশে প্রচলিত ক্রিমিনাল আইন একদমই সমান, একই। কোন আসামিকে গ্রেফতারের পর তাকে 24 ঘন্টা ট্রাইব্যুনালের সাথে অথবা যে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে গ্রেফতারের পর ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করবে আইন শৃঙ্খলা বাহিনী। যদি গ্রেফতার করতে সক্ষম হয়, তাকে 24 ঘন্টার মধ্যে আনতে হবে। অথবা এই আসামিরা তাদের গ্রেফতারি পরোয়ানার কথা জানতে পেরে ট্রাইব্যুনালের সামনে নিজেরা আত্মসমর্পণ করতে পারেন। ট্রাইব্যুনাল চাইলে তাদেরকে জামিনে মুক্ত করতে পারবেন অথবা তাদেরকে জেলে পাঠানোর আদেশ দিতে পারবেন। এটা হলো আমাদের এই আইনের পরিষ্কার বর্ণনা। এখন উনাকে কোথায় রাখা হবে এটা নির্ধারণ করবে কারাগার। কারাগার কোথায় কোথায় কারাগার স্থাপন করবে সেটাও অ্যাবসলিউটলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ এটা নির্ধারণ করবে। অতএব ট্রাইব্যুনালে হাজির করাটার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে অ্যারেস্ট করে, এটা আর্মি হেডকোয়ার্টার তাদেরকে এনে ট্রাইব্যুনালে উপস্থাপন করবে না, তারা অ্যাসিস্ট করবে টু দি ল এনফোর্সিং এজেন্সি টু সিকিউর দেয়ার অ্যারেস্ট। এভাবেই আদেশটি হয়েছে। এখন তো আইন শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সেনাবাহিনী মাঠে আছে, তারাও তো এটার পার্ট হতে পারে না। আইন শৃঙ্খলা বাহিনী এখানে বোঝানো হয়েছে, এই আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে এই আদেশটি পাঠানো হয়েছে আইজিপির কাছে এবং আইজিপি কে বলা হয়েছে ইমিডিয়েটলি এই আদেশটি কমপ্লাই করার জন্য। তো আইজিপি যখন তার প্রতিনিধিকে ক্যান্টনমেন্টে পাঠাবে, যেহেতু এখানে কিছু আসামি ক্যান্টনমেন্টের সার্ভিং অফিসার আছেন বা রিটায়ার্ড অফিসার আছেন, তখন যেন ক্যান্টনমেন্ট খুব সহজে বুঝতে পারে যে হ্যাঁ, এই যে অর্ডারটা, অ্যারেস্ট অর্ডারটা, এটা সঠিক কিনা, সেজন্য ফর ইনফরমেশন তাদের কাছেও একটা কপি পাঠানো হয়েছে যে এটা একই কপি কিনা। তখন তারা ল এনফোর্সিং এজেন্সিকে অ্যাসিস্ট করবে যে হ্যাঁ, এই অফিসাররা আমার কাছে আছে, অমুক জায়গায় আছে, হয় তারা সাথে থাকতে পারে অথবা ল এনফোর্সিং এজেন্সির কাছে তুলে দিতে পারে। দিলে ওনারা অ্যারেস্ট করে নিয়ে আসবেন অথবা এই আসামিরা এসে ট্রাইব্যুনালে হাজির হবে। এটাই হলো এখানের প্রপার প্রসিডিউর। এবং এইটা যখন কোনো ল এনফোর্সিং এজেন্সি বলবেন যে হ্যাঁ, আমি তাকে ট্রাইব্যুনালের আদেশ মোতাবেক গ্রেফতার করলাম, তখন থেকে এইটা কাউন্টিংটা শুরু হবে। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো এদেশের সংবিধানের প্রথম কথাই হলো যে সকলেই এই সংবিধানের সামনে সমান। তিনি সাবেক মন্ত্রী হতে পারেন, সাবেক রাষ্ট্রপতি হতে পারেন, সাবেক প্রধানমন্ত্রী হতে পারেন অথবা সার্ভিং কোনো সেনা সদস্য হতে পারে। সকলের ক্ষেত্রে এই আইন সমানভাবে কাজ করবে। তাদেরকে কোথায় রাখবেন কি রাখবেন না, এই ডিপেন্ড করবে কারা কর্তৃপক্ষের ডিসিপ্লিন রক্ষার ক্ষেত্রে, যে কোথায় ওনাদেরকে রাখলে ভালো হবে। কিন্তু এটা যে ওনারা দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে পিস কিপিং করে আসছেন অথবা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হবে এজন্য সেনাবাহিনীকে আলাদা করে রাখা, এইটা যদি করা হয়, তাহলে যখন একটা দেশের পলিটিক্যাল পার্সন অথবা দেশের কোনো সম্মানী মানুষকে কোনো ক্রিমিনাল মামলায় অ্যারেস্ট করা হয়, তখন যদি তিনি দাবি করেন যে আমি এই দেশের সাবেক মন্ত্রী ছিলাম, সাবেক এমপি ছিলাম অথবা আমি অন্য কোনো বাহিনীর সদস্য ছিলাম, আমাকে যদি স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া না হয়, তাহলে এই বাহিনীর বা এই পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে অসম্মান হবে, রং ট্রিটমেন্ট হবে, মানুষ ভুল বুঝবে, আমাদের সুনাম নষ্ট হবে। এইটার সাথে আমি অ্যাবসলিউটলি একমত নই। আমি মনে করি যখন কারো বিরুদ্ধে
একটা ক্রিমিনাল অফেন্সের অভিযোগ আসে, তখন সে এখানের একজন আসামি, আনটিল না আনলেস কিন্তু একটা জায়গায় যে ব্রিগেডিয়ার শামীম কামাল যেটা বললেন যে আসলে ওই যে না ঠিক আছে বিচার প্রক্রিয়া সবকিছু ঠিক আছে, কিন্তু এর মধ্যে যে ওই যে যেভাবে ডিম মারা থেকে শুরু করে যেভাবে অপমান করা হয় সেই জায়গাটা নিরাপত্তা কতটুকু ট্রাইব্যুনাল নিশ্চিত করতে পারবে বা প্রসিকিউশনের মাধ্যমে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটা আসলেই একটা হ্যারাসমেন্ট তো বটেই। জি, আপনারা দেখেছেন যে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে সাবেক অনেক মন্ত্রী এবং আরো বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে আসামি হিসাবে আনা হয়েছে। সেখানে জিয়াউল হাসান নামে একজন আছেন, সোহাইল নামে একজন আছেন, আরো কয়েকজন আছেন। তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে, দুজন পুলিশ তাদের দুই হাত ধরে নিয়ে আসে এবং নিয়ে যায়। এখানে এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আর এই যে ঘটনা ঘটা না ঘটা, এটা কিন্তু ট্রাইব্যুনালের কার্যক্রম না, এটা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম। তারা এটাকে সিকিউর করবে, তাদের সিকিউরিটিটা অথবা তাদের আসা যাওয়ার বিষয়টা। এটা ট্রাইব্যুনালের আগে হয়নি। আপনারা জানেন যে ট্রাইব্যুনাল চারিদিক থেকে খুব নিরাপত্তা বলয়ে বেষ্টিত থাকে এবং তাদেরকে যেখানে আনা হয়, যেখানে রাখা হয়, আর আশপাশের সাংবাদিকদেরকেও যেতে দেওয়া হয় না। এ ব্যাপারে ট্রাইব্যুনাল অ্যাবসলিউটলি খুবই একদম পরিষ্কার। ব্রিগেডিয়ার শামীম কামাল আপনি কি একটু যুক্ত করবেন ছোট্ট করে? জি, এখানে আমি যদি তাদেরকে ধরা হবে 24 ঘন্টার পরে দেওয়া হয়, তাহলে কোর্ট কি আদেশ দিবেন? কোর্ট তো আদেশ দিবেন তাদেরকে জেল হাজতে প্রেরণ করা বা তাদেরকে জামিন দেওয়া, তাই তো? আলটিমেটলি যদি এটাকে কারাগার হিসেবে, অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করে, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। এখন কথা হচ্ছে যে এই মানে যে জায়গা থেকে তাদেরকে কারাগার থেকে কোর্টে নিয়ে যাওয়া পর্যন্ত, এই জায়গায় আপনার, আমি বলছি না এটা কোনো চ্যালেঞ্জ আমি করছি না যে শান্তি বাহিনী মানে শান্তি রক্ষাতে বিশাল ভূমিকা আছে বলে তাদের স্পেশাল, নো, এটা আমি বলছি, আমি প্রথমেই বলছি যে যারা অপরাধ তাদের শাস্তি হোক, আমরাও চাই। কিন্তু কথা হচ্ছে এইটা কিভাবে রাষ্ট্র হ্যান্ডেল করবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা পরস্পর বিরোধী আবেগের কথা আমি যেটা বললাম, সেটা অবশ্যই এখানে এখন আপনি একসাথে 25-15 জন আর্মি অফিসারকে নিয়ে যাবেন, আর সেখানে এটা নিয়ে ওয়ার্ল্ড মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তুচ্ছতা ছিল, আপনি এটা অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। মানে তারা যদি প্রত্যেকে অবস্থা তাদের ফাঁসি হোক, আমরাও চাই, কিন্তু কথা হলো এটাকে কোনোভাবে প্রতিষ্ঠান হিসেবে যেন সেনাবাহিনী কোনোভাবেই যেন নিচু না হয়, প্রতিষ্ঠান হিসেবে তাদের গায়ে যেন কোনো আচরণ না লাগে, সেটাকে আপনি বড় করে রাখা হয়েছিল। এরশাদকে যখন সাব জেলে রাখা হয়েছিল, সেখান থেকে যখন তাকে ট্রায়ালে নেওয়া হয়েছিল, তখন কি কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম হয়নি। আমাদের কথা হচ্ছে একটা, যে দেখুন যে এইটা রাষ্ট্র অবশ্যই সেন্সিটিভিটি উপলব্ধি করেন বলে কিন্তু সাবজেল ঘোষণা করেছে। আর এখানে একটা প্রসিডিওর আছে, সেনা আর্মি হেডকোয়ার্টারকে যদি বলা হয় মিলিটারি পুলিশ আছে, এবং যেখানে আর্মি হেডকোয়ার্টার দায়িত্ব নিয়েছে তারা আমাদের কাস্টডিতে রয়েছে। সুতরাং যে কোনো কাস্টডি মানে কি, মানে একজন আসামিকে মাদার সোমবে যেরকম একটা শিশু থাকে সেরকম তাকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত তাকে গিলটি প্রমাণ করা না যায়। আমি এখানে কিন্তু স্পেশাল প্রেফারেন্স বলতে এটা মেন করেছি যে তাদের প্রতি যেন অসম্মান করা না হয়, পরিষ্কার কথা, অসম্মান করা না হয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জি, একদম সময় শেষ, একদম ছোট করে এটা বলছি যে আর্মি, ওনারা যখন আর্মিতে ছিলেন, এই আসামিদের মধ্যে কেউই সেনা বাহিনীতে থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা আনিনি। মানে তারা বিভিন্ন বাইরের প্রতিষ্ঠানে, অভিযোগ হলো ওনাদেরকে যখন র‍্যাবে অথবা ডিজিএফআই তে দেওয়া হয়েছে, যেটা অ্যাবসলিউটলি তৎকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল, আরেকটা ছিল প্রধানমন্ত্রী দপ্তরের অধীনে। ওইখানে থাকা অবস্থায় তারা তাদের ওই ক্যাপাসিটিতে অফেন্স করেছে, এই অভিযোগ আমরা এনেছি। অতএব এটা অ্যাবসলিউটলি সেনাবাহিনীর কাছে যাচ্ছে না, এটা যাচ্ছে ডিজিএফআই এবং র‍্যাবের বিরুদ্ধে। অবশ্যই ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। বাংলাদেশে দ্রুত ক্ষমতায় আসুক নির্বাচিত সরকার, এমন প্রত্যাশা ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকদের। তবে ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় তাদের কারো কারো। এক্ষেত্রে ঐকমত্যে অনৈক্য, পিআর পদ্ধতি এবং প্রতীক বরাদ্দ নিয়ে অচলাবস্থার মতো বিষয়গুলোকে আমলে নিচ্ছেন তারা। তাদের চাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের উপর বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ কিনা তার প্রমাণ মিলবে ভোটের ফলে। আজ এই মহান দিবসে আপনাদের সামনে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। এরই মধ্যে বেশ জোরে সোরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব বলেছেন, বিশ্বের কোনো শক্তি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে,
পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। কিন্তু এতেও যেন পুরোপুরি আশ্বস্ত হচ্ছেন না ভারতীয় আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদেরই একজন দিল্লি প্রেস ক্লাবের সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক গৌতম লাহিড়ী। যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, আওয়ামী লীগ ভাবে যে দলগুলি, সেই দলগুলির মধ্যে বহু বিষয় এখনো কোনো ঐক্যমত তৈরি হয়নি। কিভাবে নির্বাচন হবে? মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক কিছু কথাবার্তা বলেছেন নিউ ইয়র্কে গিয়ে। তিনি বলেছেন যে তাকে বাংলাদেশের মানুষ 5, 10, 15, 20, 50 বছর পর্যন্ত দেখতে চান। তিনি যদি দেখতে চান তাহলে তিনি কি করে ক্ষমতা হস্তান্তর করবেন? ভারতীয় এ সাংবাদিক আরও মনে করেন, শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়া প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নতুন কিছু নয়। তবে বাংলাদেশের মানুষ এ ইস্যুতে ক্ষুব্ধ কিনা তার মাপকাঠি হচ্ছে নির্বাচন। ভোটে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিলেই তার প্রমাণ মিলবে বলেও মত তার। বাংলাদেশের মানুষ যদি সেই কারণে একটা সুনির্দিষ্ট রায়, সুস্পষ্ট রায় বিএনপির পক্ষে দেয়, তাহলে ভারত সরকারের পক্ষে নিশ্চয়ই মেনে নেওয়া উচিত। অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নে যদি একটা ইস্যু হয়ে থাকে, সেই প্রশ্নে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি মানুষের রায় যায়, তাহলে সেক্ষেত্রে ভারত সরকার নিশ্চয়ই বিবেচনা করে দেখতে পারে। বিভিন্ন পেশার, বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষের মাঝে জনপ্রিয়তা বেড়েছে বিএনপির। ভোট দেওয়ার ক্ষেত্রে পছন্দের শীর্ষে বিএনপি, দ্বিতীয় জামায়াত ও তৃতীয় স্থানে আওয়ামী লীগ। কাকে ভোট দেবেন এ বিষয়ে এখনও সিদ্ধান্তহীন 37% তরুণ। আর পিআর নিয়ে নারী ভোটারদের মধ্যে সচেতনতা কম। বেসরকারি সংস্থা ইনোভেশনের জরিপে উঠে এসেছে এসব তথ্য। 5ই আগস্ট সরকার পতনের পর দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিএনপি। সাধারণ মানুষের মাঝেও গ্রহণযোগ্যতা বেড়েছে দলটির। বেসরকারি গবেষণা সংস্থা ইনোভেশনের একটি জরিপে এমন তথ্যই উঠে এসেছে। জরিপে সহায়তা করে ভয়েস অব রিফর্ম ও ব্রেইন নামে দুটি সংগঠন। রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়, সেপ্টেম্বরে করা এই জরিপের দ্বিতীয় পর্বে বিএনপি জামাতের জনপ্রিয়তা সামান্য কমলেও বেড়েছে আওয়ামী লীগের। 69.3% পুরুষ ও 70.8% নারী মনে করেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে অন্তর্বর্তী সরকার। এইবার কিন্তু আমরা আবার দেখলাম যে পার্টিকুলারলি ফার্মার্স এবং লেবারার, শ্রমিকদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা কিন্তু জামাত থেকে এখনও অনেক বেশি। এবং অন্যান্য প্রফেশন, হয়তো যারা একটু যে শিক্ষিত বেস প্রফেশন যেগুলো আছে, সেক্ষেত্রে জামাত এবং স্টুডেন্টের ক্ষেত্রে জামাত এবং এনসিপি কম্পারেটিভলি ভালো অবস্থানে আছে। জরিপে উঠে এসেছে নারীদের মধ্যে নতুন দল এনসিপির জনপ্রিয়তা বেড়েছে। এখানে দেখা গেছে এনসিপির সাপোর্ট হ্যাজ ডিক্রিজড। শুধুমাত্র যে একই মানুষের কাছে যে আবার যে প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে তা না, ইটস এ ডিফারেন্ট কোহর্ট। সো কোহর্টের যে ডিফারেন্স আছে সেটা কুড অ্যাকাউন্ট ফর দিস। পলিটিক্যাল পার্টি যতগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ওমেনদের যে সাপোর্ট বেস, সেটা সবচেয়ে বেশি এনসিপি। বক্তারা জানান, নির্বাচনে পিআর পদ্ধতির বিষয়ে নারী ভোটাররা অসচেতন। কর্মসংস্থানের বিষয়টি কোন দল কিভাবে তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোতে আনবে, তারপরে নির্ভর করবে অনেক ক্ষেত্রে তরুণদের ভোটটা কোন দিকে যাবে। সুতরাং এটা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে সামনের ইলেকশনে কোনটা উইনিং মেসেজ হতে পারে। বাংলাদেশের মানুষ আসলে একটা সুষ্ঠু, সাধারণ, স্বাভাবিক নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তবে এখনই সিদ্ধান্ত না নিয়ে ভোট আয়োজন পর্যন্ত অপেক্ষা করতে চান অনেক ভোটার, এমনটা উঠে এসেছে জরিপে। আমাদের রেজাল্টে কিন্তু এটা সময়কে ধারণ করছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের মানুষ পিআর বোঝে না, তাই এমন দাবি নিয়ে আন্দোলন করা উদ্বেগজনক। বিএনপি বলছে পরবর্তী সংসদের উপর এমন সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত। আর জনগণ পিআর চায় কি চায় না সেই সিদ্ধান্ত গণভোটে দেওয়ার দাবি জানিয়েছে জামায়াত। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। ভোট দিতে মুখিয়ে আছে সাধারণ মানুষও। এমনকি জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা শেষে এখন জুলাই সনদ সইয়ের তারিখও হয়েছে চূড়ান্ত। এমন বাস্তবতায় জামায়াত সহ 7 ইসলামী দল সংখ্যানুপাতিক ভোটের দাবিতে নেমেছে মাঠে। 2 দফা কর্মসূচি শেষে মঙ্গল ও বুধবার 3য় দফায় পালিত হবে মানববন্ধন। আর যে পিআর দেশের মানুষ বোঝেই না, তা নিয়ে আন্দোলনকে উদ্বেগজনক হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি। একে আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার কথাও বলছে দলটি। পিআর এই বিষয়টা অনেক দেশে আছে, কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না। আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য, তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরই ছেড়ে দিতে হবে।
এমন পরিস্থিতিতে এবার জামায়াতের পক্ষ থেকে দাবি উঠেছে, গণভোটের মাধ্যমে প্রমাণিত হোক জনগণ পিআর চায় কি চায় না। স্বচ্ছ, কালো টাকা মুক্ত, পেশি শক্তি মুক্ত, মনোনয়ন বাণিজ্য মুক্ত এবং একটা উন্নত পার্লামেন্টের জন্য পিআর সিস্টেমটাই হচ্ছে সবচেয়ে উপযোগী। বিশ্বের 91টি দেশে এই পদ্ধতি চালু আছে। এই পদ্ধতি জনগণ চায় কিনা সেটা জুলাই চার্টারের অন্তর্ভুক্ত করে গণভোটে দিয়ে দেওয়া হোক। জনগণ যদি চায় সবাইকে মানতে হবে, জনগণ যদি না বলে জামাত ইসলামী সেটা মেনে নেবে। নতুন নতুন দাবি তুলে ফেব্রুয়ারির ভোট বিলম্বিত করার অভিযোগ বিএনপি আগে থেকেই অভিযোগ করে আসছে। যদিও জামায়াত বলছে তারা ঘোষিত সময়ে নির্বাচনে আগ্রহী, তবে তার আগে হতে হবে যৌক্তিক সংস্কার। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনের আগে নভেম্বর-জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। একদিনে 2 ভোট হলে গুরুত্ব হারাবে সংস্কার। নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এসব দাবি জানায় দলটির প্রতিনিধি দল। দুপুরে কমিশনের সাথে প্রায় 3 ঘণ্টা বৈঠকে নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন জামায়াত নেতারা। নভেম্বরে গণভোট আয়োজনের দাবি ছাড়াও প্রবাসীদের ভোটের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে দলটি। প্রবাসীদের কারো এনআইডি না থাকলে জন্ম নিবন্ধন সনদ দিয়েও ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন এমন প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমাদের অতীতে অনেকগুলো গণভোট হয়েছে, দিস ইজ নাথিং নিউ ইন বাংলাদেশ, এবং সেখানে দেখা গেছে যে 21 দিনের ব্যবধানেও গণভোট হয়েছে এবং বাল হয়েছে, 17 দিনেও হয়েছে। তো এখন তো আমরা 1 মাস আছে বলছেন, 1 মাস 10 দিনও দেওয়া যাবে। সুতরাং ইনস্ট্যান্স ইজ দেয়ার যে আপনি 17 দিনে 21 দিনে গণভোট করা যায়, কারণ এখানে তো বিরাট কোনো মার্কার বিষয় নাই। প্রচারণার শেষ দিনে সকাল থেকে পুরো ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন চাকসু নির্বাচনের প্রার্থীরা। রাত 10টায় শেষ হচ্ছে নির্বাচনের প্রচারণা। শেষ দিনে সকাল থেকে পুরো ক্যাম্পাসে চষে বেরিয়েছেন প্রার্থীরা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে তারা ছুটে যাচ্ছেন ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আবাসন, যাতায়াত সহ নানা সংকট সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। 15ই অক্টোবর নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে প্রস্তুতি সারছে প্রশাসন। এদিকে দুপুরে আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা, নির্বাচনের দিন ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন সহ নানা দাবিতে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির। এরই মধ্যে ছাপানো হয়েছে প্রার্থীদের ছবি সম্বলিত ব্যালট পেপার। বহিরাগত প্রবেশ বন্ধে করা হচ্ছে মাইকিং। রাত থেকে মাঠে নামবে পুলিশ ও বিজিবি। এখন পর্যন্ত নির্বাচন কমিশন সেই ধরনের ভূমিকা পালন করতে পারে নাই বিধায় প্রার্থীরা একের পর এক আচরণ বিধি থেকে শুরু করে বিভিন্ন ঘটনার সাথে জড়িয়ে যাচ্ছে। 3 দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন। নিরাপত্তার স্বার্থে ভোটের একদিন আগে বুধবার থেকে ক্যাম্পাসে নিয়োজিত থাকবে র্যাব, পুলিশ ও বিজিবি 2000-এরও বেশি সদস্য। আগামীকাল পর্যন্ত চালানো যাবে ভোটের প্রচারণা, তাই শেষ সময়ে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেলে প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে আশাবাদী তারা। এদিকে বিকেলে রাকসু নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠক শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, নির্বাচন নিয়ে কোনো ধরনের অঘটনের গোয়েন্দা তথ্য নেই। এরপরও নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে মোতায়েন থাকবে 2000 পুলিশ সদস্য, 12 প্লাটুন র্যাব ও 6 প্লাটুন বিজিবি সদস্য। এ সময় রাকসু প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, নির্বাচনের আগে পরে 3 দিন একাধিক আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। বিজিবি এবং র্যাব ওনারা পেট্রোলে থাকবে, কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ওনারা থাকবে। আর ওভারঅল ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিশের লোক থাকবে এবং অন্যান্য যে সকল বাইরে যে সকল আউটার কর্ডন আছে, অ্যাক্সেস কন্ট্রোল আছে, সেখানে আমাদের পুলিশ থাকবে। নির্বাচন কমিশনের একটা টিম আছে, ওই নির্বাচনের দিনে কোনো পরিস্থিতি তৈরি হলে তারা আইন আচরণ বা এই ধরনের ভঙ্গ হলে তো আমাদের সেই টিমটাই কাজ করবে। বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। একই সাথে সারা দেশে চলছে কর্মবিরতি। শিক্ষকদের উপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে 3 দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি সোমবার সকাল থেকে সারা দেশে একযোগে ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হচ্ছে।
বাড়ি ভাড়া ও উৎসব ভাতাসহ 3 দফা দাবি বাস্তবায়নের কথা জানান তারা। আপাতত 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল অ্যালাউন্স আমাদেরকে দিয়ে প্রজ্ঞাপন দেবে অতি দ্রুত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকেও সেটা আমরা পাইনি। যে পর্যন্ত আমরা প্রজ্ঞাপন না পাচ্ছি এই পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমরা প্রজ্ঞাপন হাতে নিয়ে বিজয় বেশে আমরা এই শহীদ মিনার ত্যাগ করব। শান্তিপূর্ণ অবস্থানে হামলাকারী পুলিশ সদস্যদের বিচার চান আন্দোলনকারীরা। আমাদেরপুর কালকে পুলিশ বাহিনী যেভাবে নির্যাতন করেছে, আঘাত করেছে, জাতি সে আমরা ধিক্কার জানাই। তাদেরকে চিহ্নিত করে আইনে আওতা আনার দাবি করছি। কর্মসূচি তো বিরতি থাকবেই এবং আমাদের এই ন্যায্য আদায় আমরা চেয়ে যাব। যেন আমাদেরকে লাঠিচার্জ করা হয়েছে, এখান থেকে আমরা যাব না। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেয় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তারা। যে 500 টাকার একটা পরিপত্র দেওয়া হয়েছে, এটা শিক্ষকদের সাথে একটা প্রতারণা, মানে জাস্ট তাদেরকে অবমাননা করা। এটা শুধু শিক্ষকের রক্তচরণ হয়নি, আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটা দেশে যে শিক্ষকের রক্তকে খরণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা এদের কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। তবে 22 তারিখের একটা প্রজ্ঞাপনের কথা আছে, আমরা 22 তারিখের প্রজ্ঞাপন মানব না, আমরা আজকেরই প্রজ্ঞাপন জারি করতে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসরুমে ফিরে যাবে না আন্দোলনকারীরা। মোহাম্মদ জুয়েল, ডিবিসি নিউজ। সরকারি 7 কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে 7 কলেজের শিক্ষার্থীরা। দাবি মানা না হলে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ সময় আশেপাশের সড়কে তৈরি হয় তীব্র যানজট। গেল 26শে মার্চ 7 কলেজকে আলাদা করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয় সরকার। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবি শিক্ষার্থীদের। এ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এসব কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল 11টার দিকে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, অংশীজনদের মতামতের ভিত্তিতে অধ্যাদেশ চূড়ান্ত হলেও একটি মহল এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের 7টা কলেজ নিয়ে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন হওয়ার কথা ছিল, অধ্যাদেশ দিবে বলে এখনো কালক্ষেপণ, অধ্যাদেশ দিচ্ছে না। দীর্ঘ 1 বছর থেকে অধ্যাদেশ নিয়ে তালবাহানা করতেছে। আমরা চাই আজকে মন্ত্রণালয় থেকে গেজেট আকারে অধ্যাদেশটা জারি করা হোক। আমাদের এখান থেকে আজকে অধ্যাদেশ নিয়ে আমরা এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার তারা এ কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তাদের কলেজের কিছু শিক্ষক হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। ওনারা এতটা শক্তিশালী ছিল, 10-15 জন মিলে আমাকে ঘিরে ধরে টেনে নিয়ে যাচ্ছিল। আবার পরে গেছিলাম আমি, পরে গিয়ে দেখেন আমার এখানে রক্তাক্ত। আজকের মধ্যে এই সিদ্ধান্ত না জানানো হয় 3 দিনের কবে আমাদেরকে অধ্যাদেশ দিবে, তাহলে 7 কলেজ এইখানে অবস্থান কর্মসূচি চলমান রাখবে। তার পাশাপাশি 7 কলেজ হয়তো 7 কলেজ আলাদাভাবে 7 জায়গায় ব্লকেট কর্মসূচি হতে পারে। শিক্ষার্থীদের চলমান এ কর্মসূচি ঘিরে আশেপাশের সড়কে সৃষ্টি হয় যানজটের। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের আয়োজনে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। Billions behind. We need to add a new kind of business. We call it social business, a business without personal profit that solves problems, not creates them, by creating sustainable businesses. Many social businesses are growing around the world, but without any policy support, without any institutional recognition. We must change that. Ultimate objective is to create a world of 3 zeros. A world with zero wealth concentration to end poverty. You cannot end poverty with allowing wealth concentration in a limitless way. Zero unemployment by replacing it with entrepreneurship for all. Zero net carbon emissions. This is not a dream. It's a necessity, the only way to save the world. Social business is the way forward. We have seen its power in Bangladesh. Grameen Bank showed how poor women can be powerful entrepreneurs. Grameen Danone fights child malnutrition.
as social businesses. And other social businesses are created around the world. They have empowered people and communities. These are not theories. They are living examples. We must create social business funds to support young entrepreneurs, women, farmers, agribusinesses, creators, and technology developers. We must build legal and financial frameworks to support this kind of entrepreneurship, not stand in its way, what we do today. প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের ব্যাপারে হেফাজতে ইসলাম সহ ধর্মীয় নেতাদের দাবির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তবে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল হবে কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদ্রাসার দাওরা হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন আ.ফ.ম. খালিদ হোসেন। সচিবালয় ব্রিফিংয়ে এসব কথা জানান ধর্ম উপদেষ্টা। যে সমস্ত কওমি মাদ্রাসার ছাত্রের দাওরা হাদিসের সনদ আছে, আপনি ওনাদেরকে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে নিলে তারা ধর্ম, বাংলা এগুলো খুব ভালো করে পড়াতে পারবেন। সঙ্গীত শিক্ষার যে ঘোষণাটা, এটা খুব দ্রুত বাস্তবায়িত হচ্ছে না। এখন আমরা এই বিষয়ে আর অগ্রসর হচ্ছি না। দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে 6 টাকা। ফলে এখন থেকে প্রতি লিটার বিক্রি হবে 195 টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বেড়ে দাঁড়িয়েছে 177 টাকায়। সচিবালয়ে বাণিজ্য সচিব মাহমুদুর রহমানের সভাপতিত্বে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেল ও পাম তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বেড়েছে পাম তেলের দামও। প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে 163 টাকায়। মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হবে। সচিবালয়ে বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন ও পাম তেলের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর আগে 13 এপ্রিল সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 63, সিরাজগঞ্জ 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিরাজগঞ্জ সদরে। এটি সিরাজগঞ্জ 2 আসন। এটি হচ্ছে সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন জেলার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ভাই। আমি যতটুকু জানি এলাকার আপনি শুধু বিএনপি নেতাকর্মীদের কাছে নয়, সিরাজগঞ্জের সকল মানুষের কাছে আপনি জনতা নেতা। এটি খুবই, আমি এখানকার এসে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ এখানে আপনার সাথে এসছে, আমি দেখে নিজেটা অভিভূত হয়েছি। তো আপনার নামে শুনেছি যে 100-র মতো মামলাও হয়েছে। আপনি নির্যাতন, নিপীড়ন সহ্য করে এতদিন আছেন। এই যে জনতা নেতা হয়ে ওঠার গল্পটার পিছনের গল্পটা শুনতে চাই আপনার। জি ধন্যবাদ। আমি প্রথমেই ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে ধন্যবাদ জানাই এবং আজকের এই অনুষ্ঠানটি যারা দেশে এবং বিদেশ থেকে দেখছেন তাদের সকলকে আমার নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। টুকু ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আসলে জনতার নেতা আমাকে বলে মানুষ, এটা জনগণেরই বিষয়। জনগণ যাকে নেতা মনে করবে, জনগণ যেটা বলবে সেটাই তো সত্য। আমি বললে তো আর হবে না। যদি আপনি শুনে থাকেন জনগণ আমাকে জনতার নেতা বলেছে, তাহলে হয়তো এটা সত্য হতে পারে। বিষয়টা হলো, আমি ছোট্টবেলা থেকেই রাজনীতি করি। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে, লালন করে এই দলটা শুরু করেছি। আমি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, এরশাদ বিরোধী আন্দোলন করেছি 9 বছর। তখনও আমি অনেক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহুবার জেল খেটেছি। পরবর্তী সময় যে আপনার ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় এসেছে, ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পর 2016-তে আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছি। সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি সিরাজগঞ্জে যে আমাদের 18টি ইউনিট, সেই 18টি ইউনিটকে আমি ঐক্যবদ্ধ করে রাজপথে রাখার চেষ্টা করেছি এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন করার জন্য আমি তাদেরকে অনুপ্রাণিত করেছি এবং সার্বিকভাবে সকল সময় একত্রিতে আমরা স্বৈরাচার বিরোধী স্লোগান দিয়েছি।
এখানে আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই বিভিন্ন সময় সহযোগিতা করেছেন এবং আমার জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদও আমাকে সার্বিক সহযোগিতা করেছেন। তো আপনাকে ধন্যবাদ। আমরা জানতে পেরেছি আপনি শুধু জেলার একজন সাধারণ সম্পাদকই নন, আপনি আপনার যত 9টি উপজেলা আছে সেখানে আপনি সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন। এই যে সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা এবং সেই হিসাবে আপনার নির্বাচন চলে আসছে আর মাত্র 4 মাস বাকি, অলরেডি মনোনয়ন বাছাই যাচাই চলছে, আপনি কি মনে করছেন আপনার যে সংসদীয় আসন এখানে কাদেরকে নির্বাচিত করা যায় বা আপনি আগ্রহী কিনা নির্বাচন করার জন্য? ধন্যবাদ। আসলে আমার এই সিটে আমি বিশেষ করে সদর আসন থেকে আমি নির্বাচন করার জন্য আগ্রহী না। কারণ হলো আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই অত্যন্ত যোগ্য ব্যক্তি, উনি এখান থেকে নির্বাচন করবেন এবং উনি যেহেতু সাবেক মন্ত্রী ছিলেন উনি নির্বাচন করবেন। আমি শুধু অন্য কোন আসন থেকে যদি দেওয়া হয় আপনি করতে চাইবেন বা প্রস্তুত আছেন? জি, আসলে বিষয়টা হলো কি, নির্বাচিত প্রতিনিধি এটা মহান আল্লাহ নির্ধারিত করেন। আর আমার নেতা জনাব তারেক রহমান যদি উনি মনে করে থাকেন কোনো আসন থেকে আমাকে নির্বাচিত করার জন্য সিট দিবেন, এটা আসলে একান্তই আমার নেতা জনাব তারেক রহমানের বিষয়। উনি যদি মনে করে থাকেন যে কোথায়ও আমাকে ইলেকশন করাবেন, তাহলে আমি ইনশাল্লাহ প্রস্তুত রয়েছি। যেহেতু আমি আন্দোলন সংগ্রামে আমার 18টি ইউনিটকে সঙ্গে নিয়ে রাজপথে ছিলাম। আপনি রাজনীতির পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠনে আপনার দক্ষতা রয়েছে, আপনার রয়েছে আর্থমানবিক সেবায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তো এই সব কিছু আপনি কিভাবে সামলাচ্ছেন? না, আসলে আমি তো আগেই বলেছি যে আমি ছোটোবেলা থেকেই রাজনীতি করি এবং আমি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আমি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আমি ধর্মীয় যে সংগঠনগুলি আছে বিশেষ করে আমার যে ধর্মীয় অনুভূতি, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করেন, সেই জন্য ধর্মীয় অনুভূতির সঙ্গেও আমি কাজ করি। কর্মীদের প্রতি আপনার সুহাগ আছে, শাসন করার জন্য আপনি কিছু পরামর্শ দিবেন তারা কিভাবে চলবে সামনের যে কয়েকটা মাস নির্বাচনের জন্য? না, ইতিমধ্যেই আমাদের যে সকল নেতাকর্মীরা আছে তাদেরকে আমরা ইতিমধ্যেই বলেছি, যেহেতু বিএনপির নেতাকর্মীরা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকেই গুম হয়েছেন, অনেকেই খুন হয়েছেন, অনেকের বাড়িঘর লুটপাট হয়েছে এবং বিএনপি করার কারণে অনেকের ছেলেমেয়েরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে। সেই কারণে তাদের সবার জন্য কাজ করবেন আপনি নির্দেশনা দিয়েছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা শুনছিলাম যেখানকার জেলা সাধারণ সম্পাদক উনি কীভাবে দায়িত্ব পালন করছেন এবং সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে যখন বিএনপি কাজ করবে সেই বিএনপিকে শক্তিশালী করার জন্য উনি কাজ করছেন। তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আপাতত ছিল এই কাছে 9টাতে। আমরা পরবর্তীতে এই আসনেই থাকবো, অন্য কোনো নেতার সাথে কথা বলবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রথমবার ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নেসেটে তার ভাষণ বাধাগ্রস্ত হয়েছে। ট্রাম্পের ভাষণের সময় কয়েকজন পার্লামেন্ট সদস্যের প্রতিবাদে হট্টগোলের সৃষ্টি হয়। তারা ট্রাম্পের ভাষণে বিক্ষোভ দেখান, আবার কাগজে লিখে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান। ইসরায়েলের পার্লামেন্টের বিরোধী দলের সদস্য আয়মান ওদেহ এবং ওফার কাসিফ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদের চিহ্ন হাতে তুলে ধরেন। নেসেটের এই হট্টগোলের মধ্যে ট্রাম্প তার ভাষণ থামাতে বাধ্য হন। স্পিকার আমির ওহানা হট্টগোল থামানোর জন্য আইন প্রণেতাদের আহ্বান জানান এবং প্রতিবাদী সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এ সময় প্রতিবাদী 2 সদস্যকে পার্লামেন্ট অধিবেশন থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর ট্রাম্প ফের ভাষণ শুরু করেন। ভাষণে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর আজ। যুদ্ধবিরতি কার্যকরে সহায়তাকারীদের আরব দেশগুলোকেও ধন্যবাদ জানান তিনি। দীর্ঘ প্রতীক্ষার অবসান, হামাস আরও 13 জন জিম্মিকে রেড ক্রসের হাতে তুলে দিয়েছে। এ নিয়ে মোট 20 ইসরায়েলি জীবিত নাগরিককে মুক্তি দিল সংগঠনটি। এর আগে স্থানীয় সময় সোমবার সকালে 7 জিম্মিকে হস্তান্তর করে হামাস। বাকি 28 ইসরায়েলি বন্দীর মরদেহ কখন ফেরত দেওয়া হবে তার সময় এখন স্পষ্ট নয়। অপরদিকে 1718 ফিলিস্তিনি বন্দীর মুক্তি কার্যক্রম শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম জানায়, জিম্মিদের 2 ধাপে মুক্তি দেওয়া হয়। প্রথমে 7 জন এবং পরে দক্ষিণ গাজার খান ইউনিসে আরও 13 জনকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। এই মুক্তি প্রক্রিয়া চলাকালে ট্রাম্প সোমবার সকালে এয়ারফোর্স ওয়ানে ইসরায়েল যাবেন। এরপর গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের বিষয়ে 20টি দেশের নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের শার্ম আল শেখ যাওয়ার কথা রয়েছে তার। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।